বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্ট্যান্স মোডে যারা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রিতে এমএ পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের আমি চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে মূলত সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামিনেশনের সাজেশন শেয়ার করতে চলেছি। আজকের এই ক্লাসে সিসি 2.1 এই পেপারটির ফাইনাল সাজেশন তোমাদের সামনে রাখলাম। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং যে সমস্ত প্রশ্নগুলো ইউনিট থেকে ধরে ধরে আমি শেয়ার করছি সেগুলো একটু লিখে নাও। তো ফার্স্ট ইউনিটে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে তার প্রথম যে প্রশ্নটি সেটি হলো, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ বেসিক্যালি আ কনস্পিরেসি টু সাপ্রেস দ্য পপুলার ডিসকন্টেন্ট? আমরা প্রত্যেকে জানি 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। জাতীয় কংগ্রেসের এই যে আত্মপ্রকাশ 1885 খ্রিস্টাব্দে ঘটল, সেটা কি কোনো ষড়যন্ত্রের ফলশ্রুতি ছিল, নাকি তার পেছনে অন্য কোনো ঘটনা প্রবাহ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছিল? এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। একদল ঐতিহাসিক এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে এটা সরাসরি ব্রিটিশ ষড়যন্ত্রের ফলশ্রুতিতেই জাতীয় কংগ্রেসের উদ্ভব ঘটেছিল, যদিও আরেকদল ঐতিহাসিক এটাকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এবং ভিন্ন ভঙ্গিমায় ব্যাখ্যা করেছেন। তো এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য ইয়ার অফ 1885 সেই সংক্রান্ত, তার সেই উদ্ভব সংক্রান্ত যে বাদানুবাদ, স্পেশালি কনস্পিরেসি বা ষড়যন্ত্র সম্পর্কিত যে পক্ষে বিপক্ষে যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে সেগুলোর নিরিখে এবং আনুষঙ্গিক কতগুলো বিষয়ের নিরিখেই আনসারটা তোমাদের তৈরি হয়ে নিতে হবে। নাম্বার 2 যেটি ইম্পর্টেন্ট ইউনিট 1-এর, সেটি হলো, হোয়াট আর দ্য ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল? আমরা প্রত্যেকে জানি 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের বিষয়কে কেন্দ্র করে এখানে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটি ইতিহাসের পাতায় স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এই স্বদেশী আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা ভালো করে অবজার্ভ করি, আমরা প্রত্যক্ষ করি, তাহলে দেখতে পাবো এর মধ্যে কতগুলো আলাদা আলাদা ট্রেন্ড, কতগুলো আলাদা আলাদা ধারা কিন্তু প্রবাহমান ছিল। অনেকেই তোমরা খুব ভালো করে জানো, নরমপন্থী ধারা, চরমপন্থী ধারা, বয়কটের ধারা এবং গঠনমূলক স্বদেশী বা আত্মশক্তির ধারা। প্রত্যেকটা ব্যাখ্যা করলে প্রচুর সময় লেগে যাবে। যেহেতু আজকের শুধুমাত্র তোমাদের কাছে সাজেশনটা শেয়ার করছি, তাই এর ভিতরে ডিটেলস কিছু আমি আলোচনা করছি না। মোদ্দা কথা, 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের মধ্যে যে আলাদা আলাদা ধারা বা ট্রেন্ডসগুলো আমরা দেখেছিলাম সেগুলোই আনসারটার মধ্যে রাখতে হবে, সেটা সেভাবেই তোমরা তৈরি হয়ে নিও। নাম্বার 3, ডিসকাস দ্য পার্টিশন অফ বেঙ্গল। 1905-এর যে বঙ্গভঙ্গ বা বঙ্গ বিভাজন, সেটিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করো? ডু ইউ থিঙ্ক, এর একটা পার্ট কোয়েশ্চেন আছে, ডু ইউ থিঙ্ক কার্জন ওয়াজ রেসপন্সিবল ফর ইটস? আমরা প্রত্যেকে জানি লর্ড কার্জনের কথা। তিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী সাম্রাজ্যবাদী মনোভাবাপন্ন শাসক ছিলেন এবং তার হাত ধরেই কিন্তু এই 1905-এর বঙ্গ বিভাজন বাস্তবায়িত হয়েছিল। তো প্রথম পার্টটা ইন জেনারেল বলছে যে বঙ্গ বিভাজন, 1905-এর যে বঙ্গভঙ্গ, সেটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে বা কি বিশ্লেষণ করো। এবং আর একটা পার্ট কোয়েশ্চেন দিয়েছে যে এটা কি বলা ঠিক বা তুমি কি মনে করো যে কার্জনই ছিলেন এই বঙ্গ বিভাজনের মূল হোতা বা মুখ্যত দায়ী? খুব ভালো করে 3 নম্বরের প্রশ্নটাও কিন্তু তৈরি হয়ে নিও। নাম্বার 4 চলে আসবো, ইভ্যালুয়েট দ্য রোল অফ রবীন্দ্রনাথ টেগোর অ্যাজ এ পোয়েট অফ নিউ ন্যাশনালিজম ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট। আমরা 1905 খ্রিস্টাব্দের কথা বারবার বলছি। ইউনিট 1-এর এই টপিক্সটা খুব হাইলাইট করা হয়েছে এবং এর উপরে কিন্তু প্রশ্ন আসবেই। 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, সেই স্বদেশী ভাবধারা কিন্তু 1905-এর ভাবধারা নয়, তার আগে অন্তত 2 দশক থেকে 3 দশক আগে থেকেই কিন্তু এদেশের যারা বিদ্বজ্জন, এদেশের যারা সাহিত্যিক, জাস্ট লাইক রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অনেকে, তারা কিন্তু দেশীয় চিন্তাভাবনার কে গুরুত্ব দিতে শুরু করেছিল। স্বদেশী ভাবনা চিন্তাকে তারা তাদের লেখালেখির মধ্যে তুলে ধরতে পেরেছিল। সেই স্বদেশী ভাবনা একটা অন্যতম মোড় পেয়ে যায় 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পর্যায়ে। তো যাই হোক, এখানে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন অসাধারণ কবি, আমরা প্রত্যেকে জানি, এবং এই স্বদেশী আন্দোলনের পর্যায়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর
যে জাতীয়তাবাদী ভাবধারার মধ্যে স্বদেশ চিন্তা কি মাত্রায় বিচ্ছুরিত হয়েছিল সেটা কিন্তু এই আনসারের মধ্যে তুলে ধরতে হবে। পরের যে প্রশ্নটি সেটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও যদি একটু ভালো করে তৈরি হয়ে নাও, এটাকে আলাদা করে না করলেও হয়। এই আগে যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার যে স্বদেশ ভাবনা জাতীয়তাবাদের সঙ্গে একত্র হয়ে যেটা বললাম, এটা যদি না আসে থাকে তাহলে তার অল্টারনেটিভ হিসাবে আরেকটা দিতে পারে, সেটা একটু লিখে রাখো। ইভ্যালুয়েট দ্য রোল অফ রবীন্দ্রনাথ টেগোর অ্যাজ এ পোয়েট অফ নিউ ন্যাশনালিজম ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট। অর্থাৎ এই দুটো কিন্তু খুব একটা আলাদা প্রশ্ন নয়, একটু জাস্ট ঘুরে এলে পরে ওই আগের প্রশ্নটা না দিলে একটু ঘুরিয়ে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। সো এই কটা প্রশ্ন তোমরা যদি ধরে ধরে ইউনিট 1-এ তৈরি হয়ে নাও তাহলে আমি ডেফিনেট শিওর এর মধ্যে তোমরা একটি না একটি প্রশ্ন জানা পেয়ে যাবে। এবারে চলে আসবো সিসি 2.1 পেপারের ইউনিট 2-তে। ইউনিট 2-তে মাত্র 4টি প্রশ্ন শেয়ার করব, তোমরা সেগুলোর মধ্যে থেকে ফাইনালে জানা পাবে আশা রাখছি। ইউনিট 2-র ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাসেস দ্য রোল অফ চিত্তরঞ্জন দাস অ্যান্ড স্বরাজ্য পার্টি ইন বেঙ্গল ডিউরিং দ্য পিরিয়ড 1923-25। আমরা প্রত্যেকে জানি যে অহিংস অসহযোগ আন্দোলন যখন ব্যর্থ হলো ভারতে, তখন কিন্তু গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা নিরাশা, একটা হতাশা, একটা অন্ধকারময়তা কিন্তু ঘনীভূত হতে শুরু করেছিল। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের যারা রাজনৈতিক নেতা নেত্রী তারা কিন্তু ভাবতে শুরু করেছিল যে গান্ধীবাদী পন্থায় আদৌ কি দেশকে স্বাধীন করা যাবে, বা নতুন কোনো বিকল্প পথের মধ্যে দিয়ে কি দেশের কোনো স্বাধীনতা আনয়ন সম্ভব। যখন এইরকম একটা পরিস্থিতি, তখন কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এগিয়ে এসেছিলেন এবং তার উদ্যোগ প্রচেষ্টায় এবং আনুষঙ্গিক কতগুলো বিষয় নিয়ে আমরা দেখেছিলাম স্বরাজ্য দলের উদ্ভব ঘটেছিল। এবং 1923 থেকে 1925 এই কয়েকটা বছরের মধ্যে কিন্তু স্বরাজ্য দলের একেবারে র্যাপিড উত্থান দেখেছিলাম, একের পর এক আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটি দেখেছিলাম। সবটাই কিন্তু চিত্তরঞ্জন দাস এবং স্বরাজ্য দলের সুবাদে ঘটেছিল এবং বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন পরিবর্তনের কিন্তু একটা জোয়ার এনে দিয়েছিল এই অল্প সময়ের মধ্যে। তো সেই বিষয়টা কিন্তু এই প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রাখলাম ইউনিট 2-তে। নাম্বার 2 যেটি ইম্পর্টেন্ট ইউনিট 2 এর মধ্যে, সেটি হলো ডিসকাস দ্য রোল অফ ওমেন ইন বেঙ্গল ন্যাশনালিস্ট মুভমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড 1920 and 1942। 1920 থেকে 1942 এই যে সময়কাল, এই যে 20-22 বছর, তার মধ্যে বাংলার যে সমস্ত মেয়েরা জাতীয়তাবাদী আন্দোলনে অসাধারণ অবদানের সাক্ষ্য রেখেছিল তাদের উপর একটা নিবন্ধ লেখো। একের পর এক অসাধারণ বাংলার মেয়েরা দৃষ্টান্তকারী অবদানের সাক্ষ্য রেখেছিল, গণে শেষ করা যাবে না। প্রীতিলতা ওয়াদ্দেদার, বাসন্তী দেবী এবং আরও ভুরি মহিলা যারা কিনা ওই স্বাধীনতা সংগ্রামের জন্য কেবলমাত্র প্রথাগত জাতীয়তাবাদী আন্দোলনে সামিল হয়নি, বরং বৈপ্লবিক জাতীয়তাবাদ সেখানেও কিন্তু দৃষ্টান্তকারী অবদানের সাক্ষ্য রেখেছিল। কাজেই এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তৈরি হয়ে নিও। নাম্বার 3, পয়েন্ট আউট দ্য এফেক্ট অফ বেঙ্গল ইলেকটোরাল পলিটিক্স ডিউরিং দ্য পিরিয়ড অফ 1937-1940। 1937 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার যে নির্বাচনী যে রাজনৈতিক ব্যবস্থাপনা, আমরা প্রত্যেকে জানি 1935 খ্রিস্টাব্দের পরপর যে নতুন আইন প্রণীত হয়েছিল এদেশে ব্রিটিশ শাসনাধীন ভারত এবং বাংলায়, তার সুবাদে কিন্তু নতুন নির্বাচনী ব্যবস্থাপনার আমরা চালচিত্র বাস্তবায়িত হতে দেখলাম। সেই 1937 থেকে 1940-এর মধ্যে বাংলার মধ্যে যে নির্বাচনী ব্যবস্থাপনা আমরা হাল হকিকত দেখেছিলাম, ফজলুল হকের নেতৃত্বে আমরা কৃষক প্রজা পার্টির যে কর্মকাণ্ড দেখেছিলাম, সেই সঙ্গে বাংলাতে মুসলিম লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল তারা নির্বাচনী ব্যবস্থাপনায় কী ধরনের রোল প্লে করেছিল, এই পুরোটাই কিন্তু এই অংশের মধ্যে তুলে ধরতে হবে, এই প্রশ্নটার মধ্যে তুলে ধরতে হবে। নাম্বার 4 যেটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি যেটা দেখলাম সেটি হলো হোয়াট ওয়াজ দ্য রোল অফ বেঙ্গল ওম্যান ইন দ্য গান্ধিয়ান মুভমেন্ট। আমরা প্রত্যেকে জানি যে গান্ধীবাদী আন্দোলন একটি পর্যায়ে ভারতবর্ষে কিন্তু একটা নতুন আশা সঞ্চার করেছিল। ব্রিটিশ বিরোধিতার কেবলমাত্র নয়, দেশের স্বাধীনতা আসবে কিভাবে সেই গান্ধীবাদী চিন্তাভাবনায় কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সবাই গা ভাসিয়েছিল। এবং এখানে বলে রাখা ভালো, নারীরাও কিন্তু অত্যন্ত দৃষ্টান্তকারী অবদানের সাক্ষ্য রেখেছিল। বাংলা থেকে শুরু করে গুজরাট, উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত, আসমুদ্র হিমাচল, যখন গান্ধীবাদী
আন্দোলন এবং প্রতিবাদ প্রতিরোধে সামিল হয়েছিল। ভারত তথা বাংলার মেয়েরা কিন্তু পিছিয়ে ছিল না, তারাও গান্ধীবাদী আন্দোলনে সামিল হয়েছিল এবং শুধু সামিল হয়নি, অনেক ক্ষেত্রে কিন্তু মহান আত্মত্যাগেরও সাক্ষ্য রেখেছিল। আমরা প্রত্যেকে মাতঙ্গিনী হাজরার নাম জানি, যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিল। এমন অজস্র বাঙালি মহিলারা তারা কিন্তু এই গান্ধীবাদী আন্দোলনে সামিল হওয়ার জন্য তারা পরিচিত হয়ে আছে। এই প্রশ্নটা দিয়ে আমি ইউনিট 2 এর ইম্পর্টেন্ট লিস্টটা শেষ করলাম। ইউনিট 3তে চলে আসবো, যেটি খুব ইম্পর্টেন্ট। ইউনিট 3-র ফার্স্ট কোয়েশ্চেন সেটি হলো, ওয়াই ওয়াজ নমশূদ্র মুভমেন্ট লঞ্চড ইন বেঙ্গল কাস্ট সিস্টেম? বাংলার যে কাস্ট সিস্টেম রয়েছে সেখানে নমশূদ্র মুভমেন্টের যে উত্থান বা আবির্ভাব, সেটির পেছনে রিজন কী ছিল বা তার ব্যাকগ্রাউন্ড কী ছিল, সেটি নিয়ে কিন্তু একটি সাদামাটা প্রশ্ন এখানে তোমাদের তৈরি হয়ে নিতে হবে। যদিও তার মধ্যে কিছু ক্রিটিক্যাল অ্যানালিসিস আছে, কিন্তু তারপরেও প্রশ্নটা বুঝে নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। নাম্বার 2তে চলে আসি। ইউনিট 3 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেজাল্ট অফ বেঙ্গল ফেমিন অফ 1943। আমরা প্রত্যেকে তো 76-এর মন্বন্তরের কথা শুনেছি এবং ঔপনিবেশিক শাসনাধীন ভারত এবং বাংলায় একাধিক মন্বন্তরের কথা শুনেছি, বাট হয়তো আমরা অনেকেই জানি না যে দেশ স্বাধীনতা পাওয়ার মাত্র কয়েক বছর আগে 1943 খ্রিস্টাব্দে কিন্তু বাংলায় একটি ভয়াবহ দুর্ভিক্ষ আমরা দেখতে পেয়েছিলাম। সেই দুর্ভিক্ষের যে প্রেক্ষাপট কী ছিল এবং তার পরিণতি বা ফলাফল কী ছিল, সেটি নিয়েই কিন্তু এই 2 নম্বর প্রশ্নটি তোমাদের তৈরি হতে হবে। পরের প্রশ্নে চলে আসবো, রাইট a note or write an essay on the post-war upsurge in Bengal during 1945-46। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাচ্ছে, কিন্তু এই 1945-এর পরে পরে বাংলায় যে ধরনের আপসার্জ বা অভ্যুত্থান আমরা লক্ষ্য করেছিলাম, সেইটার উপর কিন্তু একটি নিবন্ধ তোমরা তৈরি হয়ে নেবে, একটি উত্তর তোমরা তৈরি করে নেবে। এটি কিন্তু ফাইনালে আসার একটা সম্ভাবনা রয়েছে। নাম্বার 4 যেটি ইম্পর্টেন্ট, ন্যারেট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফাংশন অফ তাম্রলিপ্ত ন্যাশনাল গভর্নমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মেদিনীপুর। তোমরা প্রত্যেকে জানো যে মেদিনীপুর ডিস্ট্রিক্টটা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে কিন্তু বারবার দৃষ্টান্তকারী অবদানের সাক্ষ্য রেখেছে। কি অহিংস অসহযোগ আন্দোলন, কি আইন অমান্য আন্দোলন, কি ভারত ছাড়ো আন্দোলন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই মেদিনীপুর ডিস্ট্রিক্ট কিন্তু লিড করতে কখনোই পিছু পা হয়নি। একটু আগে আমি মাতঙ্গিনী হাজরার কথা বলছিলাম, আরও অনেক বীর সৈনিক, অনেক বীর দেশপ্রেমী কিন্তু এই মেদিনীপুর থেকেই তারা বিলং করতো, তারা মেদিনীপুরেরই সন্তান ছিল। কাজেই এই মেদিনীপুরে একটা সময় আমরা যখন দেখলাম তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হতে, ব্রিটিশ সরকারের প্যারালালি সরকার তারা যেভাবে চালাতে শুরু করেছিল, সেটা কিভাবে, তার কি বৃত্তান্ত, সমগ্রটা নিয়ে কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি হয়ে নিও। এই 4টি প্রশ্ন দিলাম ইউনিট 3 থেকে, অতি অবশ্যই করে নিও। একটি প্রশ্ন অবশ্যই তোমরা জানা পেয়ে যাবে এখান থেকে। ইউনিট 4-এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করেই আজকে ক্লাসটি শেষ করব। ইউনিট 4-এর ফার্স্ট যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো, ডিসকাস হাউ ডক্টর বিধানচন্দ্র রয় বিকাম দ্য চিফ মিনিস্টার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। আমরা প্রত্যেকে জানি ভারত স্বাধীনতা পেল এবং একটা নতুন সাংবিধানিক ব্যবস্থাপনা এবং গড়ে উঠল। তো বাংলায় সেই স্বাধীন ভারত বা স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে যে বাংলার প্রধান মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে ডক্টর বিধানচন্দ্র রায় তিনি উঠে এসেছিলেন, সেইটির উপরে কিন্তু একটি উত্তর তোমাদের তৈরি হতে হবে এখানে। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটি হলো, ডিসকাস দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কজেস রেসপন্সিবল ফর দ্য অরিজিন অফ রিফিউজি মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা প্রত্যেকে জানি যে পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ যেখানে মূলত আমরা বসবাস করি, সেই পশ্চিমবঙ্গের কিন্তু একটা ধারাবাহিক একটা উদ্বাস্তু একটা সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করি। বিশেষ করে দেশভাগের প্রাক্কালে যে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে আরও XYZ থেকে শুরু করে ওপার বাংলা এবং এপার বাংলার মানুষ কিন্তু জেরবার হয়েছে। ওপার বাংলা থেকে বিশেষ করে ঘর ছাড়া মানুষের দল তারা কিন্তু এপার বাংলাতে কাতারে কাতারে এসেছে এবং এর দরুন একটি পর্যায়ে কিন্তু এই ধরনের মাইগ্রেশন বা স্থানান্তরণের দরুন একটি পর্যায়ে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে এখানকার সমাজ, রাজনীতি, অর্থনীতি সবের উপর। এবং একটি পর্যায়ে আমরা দেখেছিলাম যে উদ্বাস্তু মুভমেন্ট বা উদ্বাস্তু সমস্যা কেন্দ্রিক যে আন্দোলনের কিন্তু উদ্ভব ঘটেছে এখানে, সেটি পুরোটা মিলেমিশে একটি নোট তোমাদের তৈরি হতে হবে। এখানে একটা পার্ট কোশ্চেন হিসাবে জুড়ে যেতে পারে, সেটা একটু খেয়াল করে একটু আলাদা করে তৈরি হয়ে নিও। হোয়াট ওয়ার দ্য সিগনিফিকেন্স ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে উদ্বাস্তু সংক্রান্ত বিষয়টা,
এই যে ওপার বাংলা থেকে এপার বাংলাতে মানুষের চলে আসার বিষয়টা, সেটা বাংলার রাজনীতিতে কী ধরনের প্রভাব রেখেছে, সেইটা কিন্তু একটু ছোট্ট পার্ট কোশ্চেন হিসেবে তোমরা তৈরি হয়ে নিও। 3 নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে, সেটি হলো রাইট অ্যান এসে অন দ্য নকশালবাড়ি মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরা প্রত্যেকে যে নকশাল মুভমেন্ট আমরা বাংলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দেশের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে, সেই নকশালবাড়ি মুভমেন্টের উপরে কিন্তু একটি নোট তোমরা তৈরি হয়ে নেবে। তার কারণ বাংলার রাজনীতিতে তো বটে, এটি অত্যন্ত প্রভাবী একটি বিষয় ছিল, কাজেই এর উপর একটি নোট তোমরা তৈরি হয়ে নিও। পরের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট ইউনিট 4-এর, সেটি হলো ব্রিফলি ডিসকাস দ্য মডার্ন বেঙ্গলি ফিল্ম বা মডার্ন বেঙ্গলি থিয়েটার ইন পোস্ট কলোনিয়াল এরা। কোনো একটি বিষয়ের উপরে কিন্তু দিতে পারে, আইদার মডার্ন বেঙ্গলি ফিল্ম অর মডার্ন বেঙ্গলি থিয়েটার। এই দুটো জিনিস কিন্তু বাংলার যে কালচারাল হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বা সম্পদ আমরা বলতে পারি। প্রাকৌপনিবেশিক বাংলাতেও কিন্তু এই ফিল্ম এবং প্রাকৌপনিবেশিক বাংলাতে থিয়েটারের কিন্তু একটা সমৃদ্ধ ধারা ছিল, সেটা কিন্তু আধুনিক ভারতে বিশেষ করে স্বাধীনতার পরেও কিন্তু সেই ধারা প্রবাহমান ছিল। সবটা মিলেমিশে কিন্তু একটা আনসার তোমরা তৈরি করে নেবে। তবে খেয়াল করবে, যদি ফিল্ম বলে তার লেখাটা একটু আলাদা হবে, যদি থিয়েটার বলে তার লেখা এবং বিষয়বস্তুটা আলাদা হবে, তবে দুটোর থেকে একটি কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। পরের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, সেটি হলো রাইট আ শর্ট নোট অন দ্য গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল। দেশ স্বাধীন হয়ে গেল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তারপর বাংলার উপর দিয়ে যেভাবে অভিঘাত নেমে এসেছিল, বাংলার বাউন্ডারিকে যেভাবে ভাগাভাগি করা হয়েছিল, তাতে করে উদ্বাস্তু সমস্যায় জেরবার এই বাংলাতে কিন্তু একটু স্থিতাবস্থা আসতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু তার পরবর্তীকালেও এই বাংলায় যে শিল্প বা শিল্পায়ন বা শিল্পের অগ্রগতি, যেটা কিনা ব্রিটিশ জামানায় প্রবাহমান ছিল, একটি সমৃদ্ধ শিল্পক্ষেত্র হিসাবে যে কলকাতা পরিচিত ছিল, সেই বাংলায়, সেই বাংলার বিভিন্ন প্রান্তে শিল্পের অগ্রগতি বা শিল্পের বাধাপ্রাপ্তি সমস্তটা মিলেমিশে ঠিক কোন জায়গায় বিষয়টি দাঁড়িয়েছিল, এর উপরে একটি নোট তোমরা তৈরি করে নিও। কাজেই সময় আর অপচয় না করে সরাসরি তোমাদের কাছ থেকে বিদায় নেব। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করো, এই বলে আমি আমার ক্লাসটি শেষ করলাম। বেস্ট অফ লাক।